Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ২৬ বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। আজ রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা শিল্পভবনে সাংবাদিক বৈঠক করলেন। বিশেষ করে কলকাতার পর্যটন মেলায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এসেছিলেন রাজ্যে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। শশী পাঁজা জানান, কাশ্মীরে পর্যটন ব্যবসা হলো তাদের মেরুদণ্ড, তাই রাজ্যের পর্যটকরা যাতে নির্ভয়ে কাশ্মীর ঘুরতে যান এবং তার জন্য আহ্বান করার পাশাপাশি পরিযায়ী শ্রমিক, ভাঙড়ে খুন, তৃণমূল ছাত্র পরিষদ, এমনই একাধিক প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রী শশী পাঁজা। আপনারা গতকালকেও দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আবদুল্লাহর খুব সুন্দর কথা হলো। একটি বিষয় গুরুত্ব সহকারে উঠে এলো, সেটা হচ্ছে যে কাশ্মীরেতে অবশ্যই পর্যটন, কারণ সেটা হচ্ছে একবারই কাশ্মীরের মেরুদণ্ড, যেটা ব্যাকবোন, সেটাকে রিভাইভ করতে হবে এবং সেটা পর্যটন রিভাইভ করতে হবে, ইকোনমি রিভাইভ করতে হবে, তার মাধ্যমে হবে। ফলে খুবই পজিটিভ কথাবার্তায় সেটা আপনারা দেখলেন। আপনারা এটাও দেখলেন যে 22শে এপ্রিলের ঘটনা যেটা এই বছরে হয়েছিল পেহেলগাঁওতে, তারপরে প্রথমেই ভারতবর্ষ কিন্তু একসঙ্গে, ভারতবাসী এক জায়গায় দাঁড়িয়েছিল যে এইভাবে উগ্রবাদীরা এসে কাশ্মীরের জনতাকে এবং ভারতবর্ষের জনতাকে একবারই ভয় দেখানো, একটা ভীতি তৈরি করা, এটা চলতে পারে না। দ্বিতীয়ত, কাশ্মীরের যে ইকোনমি আছে, যে আর্থিক ব্যবস্থা এবং পর্যটনের একটা বড় ভূমিকা আছে, সেটা যে ক্ষতিগ্রস্ত করার বিষয়ের ক্ষেত্রে ভারতবর্ষী বলেছে এটা চলতে পারে না। এবং তৃতীয়ত যেটা ছিল, হিন্দু মুসলিম আলাদা ইত্যাদি, এই ডিসহারমনি মানে কমিউনাল ডিসহারমনি করা যাবে না। এই বার্তাগুলো কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এসেছিল, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসেছিল। আমরা প্রত্যেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন টিমগুলো আপনারা দেখলেন ভারতবর্ষের বাইরেও গিয়েছিলেন। তখন ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সেটাও বলেছিলেন যে কাশ্মীরের সকলেই আসুন, যদি পর্যটন করতে আসেন অন্যত্র নিশ্চয়ই 3 দিন অন্তত কাশ্মীরে থেকে যাবেন। এরকম পজিটিভ কথাগুলো হচ্ছিল, পর্যটনের পক্ষে কথা হচ্ছিল। পর্যটনের পক্ষে কাশ্মীরে প্রধানমন্ত্রীও বলেছেন। গতকালকে পশ্চিমবাংলায় এলওপি, লিডার অফ দি অপোজিশন, তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন, অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসাকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত, ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে, আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া, এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার, রুটি রোজগার, সামান্য রুটি রোজগার হয়, দোকানপাট সমস্ত, মানে সে ঘোড়াগাড়ি থেকে আরম্ভ করে সবটাই, সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন। আর্থিক কোণঠাসা কারা? উগ্রপন্থীরা। কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন। তার মানে পর্যটক কেউ যাবেন না, বাংলা থেকেও কেউ যাবেন না, তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন। বাংলার পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না। এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন অনেকদিন আগে, কাশ্মীরও গেছেন তারা। সুতরাং তার কথা কিছু এসে যায় না, কিন্তু এটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না। একজন দায়িত্ব নিয়ে যিনি এলওপি হন, তার
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় নিয়ে কি বলছেন সেটা জানি না, কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে, কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে, কারণ মাননীয় এলওপি এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনূসের সরকার আরো বেটার মনে হচ্ছে। যারা যেখানে দুর্গা টেম্পল, দুর্গা মন্দির ভেঙেছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার। এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম। তাই জন্য আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই আরে এটা তো নাগরিকদের জয় হবে। আপনি নাগরিক, আপনি বাংলায় কথা বলছেন, এমন পরিস্থিতি তৈরি করছে যে আপনাকে প্রুভ করতে হচ্ছে যে আপনি এই দেশের নাগরিক কিনা। আমরা তো ওদেরকে প্রশ্ন করতে পারি, আপনি প্রমাণ করুন না যে তারা এই দেশের নাগরিক নয়। কি অবস্থা হয়েছে, মৌলিক অধিকারের উপরে আক্রমণ। ঠিক সেটাই, আমি পেহেলগাঁওতে টেররিস্টদের ধরতে পারলাম না, কিন্তু আমরা ধরে ধরে তাদের পিছনে উড়িষ্যাতে যাচ্ছি, মহারাষ্ট্রতে যাচ্ছি, আরো অন্যান্য প্রদেশগুলোতে যাচ্ছি। কোথায় সমস্ত এই বুলডোজার সরকার যেখানে চলে, যেখানে ডবল ইঞ্জিনে গুজরাট গুলোতে যেখানে বিজেপি সরকার, সেখানেই অত্যাচার কেন? আপনি মৌলিক অধিকারের কথা বলছেন, উত্তরপ্রদেশের পর দিল্লি সরকারও আজ থেকে 21শে জুলাই 23শে জুলাই পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করে দিল কানওয়ার যাত্রার জন্য। এই ইনটলারেন্সটা তো আমরা শিখলাম না, আমরা ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা এই যে আমি তোমাকে সহ্যই করতে পারি, তুমি কি পড়ো, তুমি কি বলো, তুমি কোন ভাষা বলো, তুমি কোন জাতি, তোমার ধর্ম আমি সহ্য করতে পারছি না। এই পরিস্থিতিতে কোনোদিনই ছিল না ভারতবর্ষ, এবং আমাদের ধর্ম এই পরিস্থিতিতে ছিল না। তারা এইগুলো তৈরি করেছে, এবং প্রত্যেকটি কেউ যদি দোকান থাকে তার তো ওটা রুটি রোজগার। আপনি বেরোজগারি যেটাকে বলেন, আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিচ্ছেন, আর এটাকে মোড়ক দিচ্ছেন অন্য রূপে। এটা খুব ভাঙড়ে, আজকে ভাঙড়ে কর্মদাকে খুন করা হয়েছে, রীতিমতো গুলি করে কুপিয়ে খুন করা হলো, এবং রাস্তার উপর সে বাড়ি ফেরার সময় জলের কাজ পড়ে আসার সময় কলকাতা পুলিশ নিয়েছে ভাঙড়, তারপরেও এই ঘটনা এত বড়। নিশ্চয় এটা তো অবশ্যই কলকাতা পুলিশ দেখছে, কিন্তু আমি জানি যে মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন, এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে, এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে। না, অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। দিদি, ভাঙড়ের পরে এবার মালদাতেও একজন তৃণমূল নেতাকে খুন করে দেওয়া হলো, বাড়ি বাড়ি থেকে ফিরছে। এই খুনের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি যারা করেন তাদের বক্তব্যের মধ্যেও চলে আসে। ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্যের মধ্যে সব সময় একে মারতে হবে, ওকে পিটতে হবে, পুলিশ থানা জ্বালিয়ে দিতে হবে, এবং কেউ যদি আমাকে চোখ দেখায় তাহলে পরে আমরা চোখটা উবড়ে নিতে হবে, এই সমস্ত ঘৃণা, এই সমস্ত হেট্রেডের ভাষা, এই বক্তব্য ভারতীয় জনতা পার্টি রাখে। আর সিপিএম আর লেফট ফ্রন্ট যারা আছেন তাদের বেশি কথা না বলাই ভালো। 2011-র আগে 34 বছরের সন্ত্রাস বাংলার মানুষ ভুক্তভোগী। এখন আপনারা এই চুপ থাকলে ভালো। আপনি চাপড়ায় সে ভিলেজ পুলিশ যে অ্যারেস্ট হয়েছে, এবং তার সঙ্গে সারদলে কিছু লোক তাকেই হুমকি দিচ্ছে কেস সহ্য করার জন্য। চাপড়ায়, নদিয়া চাপড়ায় যে তৃণমূল মানে কর্মী, মহিলা কর্মীকে রেপ করা হয়েছিল, সে অভিযোগ করেছে যে চাপ দেওয়া হচ্ছে কমপ্লেন তুলে নেওয়ার জন্য পুলিশের তরফে, এবং তৃণমূল। যদি এটা সত্যি থাকে যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাই সে যেন কোনো মামলা প্রত্যাহার না করে, এবং এই বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার পাশে রয়েছে, এবং আমরা দেখব যাতে সে বিচার পায়। দিদি, এই কসবা কাণ্ডের পর বিভিন্ন কলেজে একটার পর একটা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো সদস্যের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রোজ উঠছে। অডিও ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। আপনার দলের শাখাতেও কোথাও বলছে যে আধার কার্ড করতে টাকা নিচ্ছে,
কোথাও দেখা যাচ্ছে আমাদের ক্লাস নিয়ে ক্লাস করছে, জন্মদিন দেখা যাচ্ছে ইউনিয়ন রুমে আইটিআই কলেজে প্রাক্তন 10 বছর আগে কলেজ ছেড়ে দিয়েছে, সে গিয়ে ওখানে জন্মদিন পালন করছে, তার গাড়ি রাখা রয়েছে কলেজের মধ্যে। এই যে অভিযোগগুলো একটার পর একটা প্রতিদিন উঠে আসছে, কতটা অস্বস্তিতে পড়ছেন ছাত্র সমাজে, পদক্ষেপ কি? না না, পদক্ষেপ আগেই আমরা বলেছি যে ছাত্র পরিষদ কিংবা দলের যে কোনো নিজেকে, আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এইগুলো কোনোটাই চলতে পারে না, কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন, এগুলো বলা হয়েছে। এটা না লার্জলি বলা হয়েছে, মানে কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ আর সবাই যে সব নাম বলছেন তা তো নয়। এটা পুরো, আপনি পুরো সংগঠনকে যদি বদনাম করে দেন, এটাও তো হওয়া উচিত, এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু নিশ্চয়ই আমরা ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি। এরকম ছাত্র রাজনীতি যারা করে আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক। আরজি করে 1 বছর হতে চলেছে, দেখা যাচ্ছে বিভিন্ন সময় আবার একটা আন্দোলনের রেস রাস্তায় এসে করতে চলেছে। 9 আগস্ট বিরোধী দলদের ডাক দিয়েছেন নবান্ন অভিযান, এর বাইরে অবহার বাবা মা তারা একটা করে ইস্যু সামনে নিয়ে আবার ইস্যু সামনে, 1 বছরের মধ্যে আবার ইস্যুটা সামনে। দেখুন যে 9 অগস্ট 2024 যে ঘটনাটা হয়েছে সেটা তো হওয়া উচিত না, এবং এই অপরাধটা তো আমরা সত্যি এই ওই ধর্ষণ এবং মৃত্যু, তাতে আমরা তো সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমরা মর্মাহত। আজ অব্দি আমরা যে জিনিসটাকে মেনে নিতে পারছি না। এই জায়গায় রাজ্য কলকাতা পুলিশ তার যে 3 দিন তারা ইনভেস্টিগেশন করতে পারলেন, অ্যারেস্ট করলেন, তারপরে অবশ্য সিবিআই সেটা নিয়েছে। পারস্পরিক ইডি অন্য কেসেও ঢুকে গেছে। এই কেসটা এখনো হিয়ারিং চলছে, আবেদনগুলো চলছে, সবটা ওই জায়গা আছে। দোষী শাস্তি পাক, তার সঙ্গে অপরাজিতা বিল সেটাও আপনারা দেখলেন পাশ হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাশ হয়েছে বিলটা। কিন্তু তার পাশে পাশে আমরা যেটা নিয়ে দুঃখ প্রকাশ করি হচ্ছে যে এই অপরাধটা নিয়ে অনেক রাজনৈতিক মঞ্চ এবং রাজনৈতিক কথা উঠে এসছে, সেটা নিয়ে আমরা প্রতিবাদটা জানিয়েছি এবং আজ অব্দি তাই বলছি। আপনারা অভিযান করবেন, ইত্যাদি করবেন, আপনারা কোথাও ওই মেয়েটিকে ভুলে আর ওই অপরাধটাকে ভুলে নিজেকে তারও বেশি উপরে তুলে ফেলেছেন এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। এই রাজ্যেও বিহারের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। প্রশ্নটা হচ্ছে ইলেকশন কমিশন কি করবে আগস্ট মাস থেকে, এই রাজ্যে হবে কি হবে না? না না, এটা তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালতে এই কেসের হিয়ারিং গতকালকে একটা হয়েছে এবং আরেকটা হিয়ারিং বোধহয় জুলাই শেষের দিকে হবে 28 তারিখে, যেখানে সরকারের পক্ষ থেকে কিংবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য শোনা হবে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে বছর পর বছর আমরা তো রাজনৈতিক মানুষ, আমরা তো সারা বছর প্রায় 3-4টে ভোটার লিস্ট নিয়ে সারাক্ষণ আমাদের ছেলেরা সংগঠনরা ঘুরতে থাকে। তাহলে বছর পর বছর এই রিভিশন হয়ে যাচ্ছে, নতুন নাম তুলছে, যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে, অনেক সময় আমরাও বলি এরা এখানে থাকে না, শিফটেড ভোটার ইত্যাদি সবটা হচ্ছে। তাহলে কি হচ্ছিল এত বছর ধরে? তাহলে ইলেকশন কমিশন তো ভোটার লিস্ট রিভিশন তো বছরে এখন 3 বার করে হবে, এবছরে তো 4 বার করে হবে বলছে, তাহলে হচ্ছে তো। তাহলে এত বছর তাহলে ইলেকশন কমিশনে বলুক যে আগে ইলেকশন কমিশন কাজটা ঠিক হয়নি। তৃতীয়ত আমরা বলি তাহলে পরে এই যে 2003 কিংবা 2000 এই সমস্ত বলছি, আমরা এর জন্য বললাম যে আমরা তো বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ন্যায্যভাবে এই রিভিশন গুলো প্রতি বছর করেছে, এই জন্য 2024-এর লিস্টটা নিয়ে করুন। তাহলে এত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কথা ছিল, মানে সবসময় এমন হাবভাব যে তারা যেন ইললিগাল সিটিজেন্সদের বাদ দিতে চাইছে আর আমরা যেন ইললিগাল সিটিজেন্সদের ধরে রাখতে চাইছি, এই ন্যারেটিভ কিংবা এই প্রজেকশন আমাদের সম্বন্ধে করাটাই ভুল। আমরা তো চাইছি বৈধ নাগরিকই কিন্তু এই ভোটার লিস্টে রয়েছে। তাহলে এইটা যদি এসআইআর করার ছিল, যেটা মহামান্য আদালতও বলছে যে সমস্ত রাজ্যেই হোক এবং একটা ধীরে সুস্থে একটা প্রসেস নিয়ে করুন। আপনি সেন্সাস করার জন্য, এটা মহামান্য আদালত নয়, আমরা বলছি সেন্সাসের জন্য আপনি 2 বছর সময় নিচ্ছেন, যে আরো 2 বছর লাগবে আমাদের পুরো সেন্সাস বাড়ি বাড়ি ঘুরবে, আর এসআইআর আপনি বলছেন একবারই 45 দিনে শেষ করবো। তাহলে যেটা বলা যে এতই তাড়াহুড়ো যদি থাকে 2024-এর মে মাসের আগে কেন হয়নি?
তখনও তো এসআইআর করতে পারতেন। বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে, তারও 6 মাস আগে এসআইআর। অর্থাৎ বিহারটা অজুহাত, সামনে বাংলাটা টার্গেট। বিরোধী দল আগস্ট মাস থেকে হবে এটা দাবি করছে, আগস্টের প্রথম থেকে এই রাজ্যে হবে। তার মানে আপনি বলছেন যে ঠিক যেভাবে ভারতীয় জনতা পার্টি বলতো আমরা কেন্দ্রীয় সরকারকে বলে দেব একটা ফোন করব 100 দিনের কাজ টাকা বন্ধ হয়ে যাবে, ঠিক সেই রকমই তিনিও একটা ফোন করছেন, 1 লাখের ফোন, এবং তাতে ইলেকশন কমিশন 1 আগস্ট থেকে আরম্ভ করবে। তাই বুঝতে পারবেন কি? তাহলে তো খুবই দুঃখের বিষয়। পলিটিক্যাল গোটা দেশই হবে সেই মতো নির্বাচন কমিশন আদালতে জানিয়ে দিয়েছে। আমাদের একটাই বক্তব্য, যেটা আমাদের মাননীয় একটি ডেলিগেশন গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, তারা বলেছেন আমরা বিষয় নিয়ে দেখবো, এবং তার মধ্যে 2024-এর লিস্টটা দেখতে বলেছে, বা আরো কিছু বিষয়গুলো বলা হয়েছে। তারপর সুপ্রিম কোর্টেও যেটা গতকালকে বলেছে যে কেন ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড গ্রহণযোগ্য নয়, এটা তো তাদেরই দ্বারা ইস্যু করা। এটা না হলে পরে অনেক সময় ভারতবর্ষের মানুষ ভয় পেয়ে গেছিল আধার না হলে কি হবে ইত্যাদি। তো যেগুলো বৈধ নাগরিকের তথাকথিত প্রমাণপত্র, কারণ আপনার আর আমাদের হাতে তো এরকম কোনো প্রমাণপত্র নেই, এবার পাসপোর্ট ইত্যাদি আছে, সবই আছে, যে ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, আর তো আলাদা আপনি আইডি কার্ড পাচ্ছেন না। সেইখানে আমাদের এটাই ইলেকশন কমিশনকে বলা ছিল যে আপনারা তো, আমরা জানি ভারতবর্ষ একটা বহুদলীয় গণতন্ত্র, ইটস এ মাল্টি পার্টি ডেমোক্রেসি, এখানে নির্বাচন হলে বহু পার্টি বহু ক্যান্ডিডেট দাঁড়ায়। তাহলে এটা তো দুর্ভাগ্য যে এরকম একটা এসআই এর কথা হবে, এবং বহুদলীয় ক্ষেত্রে সমস্ত পার্টি নিয়ে তো আলোচনা করা যেত, নাকি একটা পার্টি আর ওই একটাই ক্যান্ডিডেট। এটাই দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।